থেকে যে ঋণ নেওয়া এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর, এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। বাজেট নিয়ে হঠাৎ সিপিডির ইউটার্ন, বিশাল না করে সংযত বরাদ্দে সরকারের বন্দনা। শিক্ষা স্বাস্থ্য খাতে গুরুত্ব দেয় সাধুবাদ। ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ইতিহাসের বাঁক বদলের মাহেন্দ্রক্ষণ ছিল ৭ জুন, বললেন ওবায়দুল কাদের। এবং রাজধানীর পশুর হাটে থাকবে জাল টাকা শনাক্তের মেশিন। সাদা পোশাকে টহল দেবেন গোয়েন্দা। কোরবানি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা ডিএমপির। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। কালো টাকা সাদা করার সুযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন কিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের কোনো সদুত্তর না মিললেও এনবিআর চেয়ারম্যান নিশ্চিত করলেন, কালো টাকা দেশেও থাকে না, বিনিয়োগও হয় না। অর্থমন্ত্রীর আশা, চলতি বছরের শেষ দিকে কমে আসবে মূল্যস্ফীতি, যদিও সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারান তিনি। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন, নিত্যপণ্যের দাম কমানোর দায়িত্ব তার নয়, অর্থ মন্ত্রণালয়ের। আগামী অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উত্থাপনের ২৪ ঘন্টা পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন জুড়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরেই আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এনবিআর চেয়ারম্যান জানালেন, দেশে থাকে না কোনো কালো টাকা। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলে। প্রশ্ন ওঠে, সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সহজ সুযোগ পাবেন কিনা। জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশে সেই টাকার পরিমাণ কত, এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন, তা জানা নেই কারো। ব্ল্যাক ইকোনমির সাইজটাও তো আমরা এনবিআর ক্যালকুলেট করবে না। এটা হয়তো ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে। এনবিআর এর এই ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নেই। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দাম কমানোর ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের। ইনফ্লেশনের জন্য মেজারটা নিবে মাননীয় অর্থমন্ত্রী এবং এগুলোর বাস্তবায়নের দায়িত্ব আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অনুবিভাগ আছে তাদের। এটা বাণিজ্য মন্ত্রণালয়। আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছি, কিন্তু অর্থমন্ত্রী অবশ্য আশ্বস্ত করলেন, চলতি বছর শেষেই মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। ইনফ্লেশন তো আমরা বলেছি কর্মত্ব সীমা, বক্তৃতার মধ্যে বলেছি যে আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতেই এবার বাজেটের আকার বেশি বাড়ানো হয়নি বলে জানায় অর্থ মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় বাজেট নিয়ে হঠাৎ ইউটার্ন নিল সিপিডি। বরাবর সমালোচনায় লিপ্ত থাকলেও এবার সংযত বাজেট প্রস্তাবে সরকার বন্দনা করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে টেকসই উন্নয়নের পথে শিক্ষা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেয়াকেও ইতিবাচক হিসেবে দেখছে তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগে সাধুবাদ জানালেও 2 বছরের বেশি সময় ধরে 9% উপরে থাকায় তা 6.5-এ নামিয়ে আনা অসম্ভব বলে মত সিপিডির।
বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে চাল, গম, ভোজ্য তেল সহ ২৭টি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসে কর ২% থেকে ১% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে কমতে পারে এসব নিত্যপণ্যের দাম। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক সিপিডি। তবে গেল ২ বছর ধরে ৯% উপরে থাকা মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যখন উচ্চ মূল্যস্ফীতি এবং আমাদের যে বিভিন্ন দায় দেনা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে, সেই সময়ে একটা বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। প্রথমবারের মতো সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিতে অর্থমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেছে সিপিডি। আমদানিকৃত গাড়ির উপরে যে কর, সেটা কিছু পরিমাণ হলেও তারা দেবেন, তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, একটা মহৎ দৃষ্টান্ত হবে। প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিয়ে উচ্চ আয়ের ওপর কর বাড়ানো হয়েছে। ২৯,১৬৭ টাকা থেকে ৩৭,৫০০ টাকা মাসিক আয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। তবে ৭০,৮৩৩ টাকা মাসিক আয় এমন করদাতাদের সর্বোচ্চ 10% ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছে। বিপরীতে ৪,১৬,৬৬৭ টাকা মাসিক আয় থেকে কর বেড়েছে। এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। যাদের আয় ৪,১৬,৬৬৬ টাকা থেকে ৪০ লাখ পর্যন্ত, তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে, এবং হাইয়েস্ট ট্যাক্স বার্ডেন ৪০ লাখ থেকে তার উপর পর্যন্ত। সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম, সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। বরাদ্দটা ২০০০। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাজেট ঘোষণার পরপরই উত্তাপ নিত্যপণ্যের বাজারে। কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। ক্রেতার নাগালে আসেনি ডিমের বাজারও। এদিকে এসি ফ্রিজের দাম বাড়ায় ক্ষোভ গরমে অতিষ্ঠ মানুষের। অর্থনীতিবিদরা বলছেন, ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়নের কারণে নতুন অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির প্রস্তাবিত লক্ষ্যমাত্রা অর্জন কঠিন। বেতন পাই মাত্র ১৮,০০০ টাকা, এই মার্কেটিং করে নাই তাকে না একটিও বাইরে থেকে ৫,০০০ টাকা রেন করে আবার চলতেছে। নিজে কিবা করবো আল্লাহ করাইতে পারবে না। ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটে নিজের জন্য কিছু খুঁজে না পাওয়ার আক্ষেপ করছিলেন বাজার করতে আসা আলমগীর। তার মতো বেশিরভাগ মানুষেরই একই প্রশ্ন, আগে থেকেই চড়ে থাকা বাজার নতুন বাজেট পাশের পর আদৌ কি নিয়ন্ত্রণে আসবে, নাকি আরো কঠিন হবে জীবনযাত্রা? এমন শঙ্কা ক্রেতার চোখে মুখে। এই যে বাজেট দিছে, এটা বাজেট গরিব মানুষের পিডেই খাইবে, এখন সব তার উপরে ট্যাক্স ঢুকেই দিছে। আমরা তো মার্কিয়ে হেলাইছে মানুষ মরার বাজে। সরকার আমাদের মতো সাধারণ মানুষের কোনো চিন্তা করে না। ডিমেতে মাছ, গোশ এবং চাল, তরি-তরকারি, সবজি কোনো জিনিসের দাম তো কম নাই। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। ডিমের বাজারেও কমেনি উত্তাপ। গত সপ্তাহে পেঁয়াজ কিনতে হলো আপনার 65 টাকা 60 টাকা, আজকে বাজারে চাইতেছে 90 টাকা কেজি। প্রচন্ড দাম আর কি, এখন মানুষের সীমিত বাজারের মধ্যে আর কি বাজেটটা খুবই বেশি হয়ে গেছে। কোরবানির সময় মুরগির চাহিদা কম থাকায় কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ঊর্ধ্বমুখী মাছের দাম, সব জিনিসের দাম বাড়তেইছে, কোনো রকম কোনো ছাড়া শব্দ নাই। আমাদের কষ্ট হয়ে যায় সবকিছু। সামনে কোরবানি ঈদ আসতেছে, মনে ফ্রিজ খালি করতেছে, গরু মাংস রাখবো, যার কারণে এই কারণে খুচরা কাস্টমার নাই। খাদ্যের দাম বাড়ার কারণে মনে করেন সবকিছুর দাম একটু বাড়তে। এবারের বাজেটে দাম কমার চেয়ে বাড়ার তালিকাটাই দীর্ঘ। ফ্রিজ, এসিতে কর বাড়ছে ১০ থেকে ১৫%, যার প্রভাব পড়ছে ইলেকট্রনিক পণ্যের বাজারে। এতে ক্ষুব্ধ গরমে অতিষ্ঠ মানুষ। সরকার যেরকম চাচ্ছে দেশটাকে আর কি আগে স্মার্ট করতে, তো সেই অনুযায়ী আমার মনে ইলেকট্রনিক আইটেমগুলোতে মানে মানুষের হাতের নাগালের মধ্যে প্রাইস থাকা উচিত। যারা আসলে মধ্যবিত্ত, ওরা চেষ্টা করে যে বাসায় একটা এসি লাগায়। ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পণ্যটা তারা ক্রয় করবে না। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ, যার সঠিক রূপরেখা দৃশ্যমান হওয়া প্রয়োজন। এই টার্গেটগুলো তো আসলে খুব একটা ক্যালকুলেশন করে যে করা হয় তা না। কিভাবে ৬.৫% নামায় নিয়ে আসবে, বাজেটের রোল কতটা আছে মূল্যস্ফীতির ক্ষেত্রে। বাড়তে থাকা মূল্যস্ফীতি কমিয়ে আনার যে লক্ষ্য বাজেটে নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন করা যাবে কিনা সময় বলে দিবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
ঊর্ধ্বমুখী খেলাপি ঋণ, বিনিয়োগ সহ স্থবিরতা সহ নানা কারণে যখন তারল্য ও আস্থার সংকটে দেশের ব্যাংক খাত, তখন আসছে বাজেটের 2.5 লাখ কোটি টাকার ঘাটতির অর্ধেকের বেশি এই খাত থেকেই পূরণ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের শঙ্কা, এতে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ, কমবে কর্মসংস্থান, বাধাগ্রস্ত হতে পারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। আলতাফ হোসেনের রিপোর্ট। প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। চাহিদা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ায় ঘাটতি বাজেট মেটাতে হয় ব্যাংক সহ অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ থেকে। এবারের বাজেটেও 2,56,000 কোটি টাকা ঘাটতির বেশিরভাগই নেওয়া হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বৃহস্পতিবার প্রায় 8 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ। গেল 5 বছরের তথ্য বলছে 2019-20 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত প্রায় 3 গুণ বেড়েছে ব্যাংক খাত থেকে নেয়া ঋণের পরিমাণ। সংকট কাটাতে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান না থাকায় নতুন অর্থ বছরের জন্য ব্যাংক থেকে 1,37,500 কোটি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 23,400 কোটি টাকা ঋণ নেবে সরকার। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করাই এমনিতেই বিপাকে শিল্প উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারের ব্যাংক নির্ভরতায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসরকারি খাতে চলতি ঋণের প্রবাহ যদি না বাড়ার সুযোগ থাকে, তখন এটা ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করবে। সুদের হার বাড়লে আপনার ইকোনমিক গ্রোথ রেট কমতে বাধ্য, প্রোডাকশন খরচ বেড়ে যায়, ইনফ্লেশনের উপরেও একটা বড় ধরনের চাপ পড়ে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থান। মূল্যস্ফীতি আছে, রিজার্ভ কমে যাচ্ছে। সরকার ইমিডিয়েটলি যদি আর্থিক খাতটা যদি সুসংগত না হয়, সেটা ব্যাংকিং সেক্টরটা, ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, তবে সরকার কি করে ট্যাক্স আদায় করবে, প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর বলেন, ভ্যাট আদায় করে, ডিফিকাল্ট হয়ে যাবে। ব্যাংকের দুর্বলতা কাটাতে ঋণ খেলাফি ও দুর্নীতি অনিয়ম বন্ধে সুশাসন নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইএমএফের চাপ থাকা সত্ত্বেও জাতীয় বাজেটে কৃষি ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। বাজেটে অরাজক ব্যাংক খাতের সংস্কারে তেমন কোনো নির্দেশনা না থাকাকে দুঃখজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি 5.2% থেকে কমে 4.6% নেমে এসেছে 2024-25 অর্থ বছরে। তবে বাজেটের আকার বাড়ানোর সঙ্গে সঙ্গে ঘাটতির পরিমাণও আসছে বাজেটে 2,56,000 কোটি টাকা। এর মধ্যে মোট বাজেটের প্রায় 18% অর্থ ঋণ হিসেবে নেওয়া হবে ব্যাংক খাত থেকে, যা ব্যক্তি খাতে চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার রাজধানীতে উন্নয়ন সমন্বয়ের বাজেট প্রতিক্রিয়ায় অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও প্রতিষ্ঠানটির সভাপতি ডক্টর আতিউর রহমান জানান, কৃষি ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখা অভ্যন্তরীণ সক্ষমতা ধরে রাখবে। তবে মোবাইল ও কল রেট কমানো, তামাকজাত পণ্যের আরও দাম বাড়ানোর পরামর্শ দেন তিনি। আইএমএফ এর চাপ থাকা সত্ত্বেও কৃষিতে যে তারা ভর্তুকি বা বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে, এটি আমি বলবো যে অত্যন্ত একটি বাস্তবায়ক উদ্যোগ। শিল্প খাতেও কিন্তু বড় ধরনের বিনিয়োগ করবার সৌরশক্তিতে সুযোগ আছে। বাজেটে ব্যাংক খাতের সংস্কারে কোনো পদক্ষেপ না থাকাকে দুঃখজনক বলছেন ব্যাংক বিশ্লেষকরা। আর স্বাস্থ্য খাতে বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। 10 বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু 5% আশেপাশে বাজেট দেখছি। তা আমি মনে করি যে এখানে আসলে বাজেট বরাদ্দটা বৃদ্ধি করা আরও সুযোগ ছিল। সরকারকে তার নিজের সমস্যা, তার নিজের আবর্জনা মুক্ত করে সেখান থেকে আবর্জনা সরিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। আই ওয়ান্টস টু গো ফরওয়ার্ড। সরকার দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে চাইলেও জাতীয় বাজেটে বরাদ্দ কম বলে মনে করেন খাত বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঐতিহাসিক 6 দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পাশাপাশি স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের গুরুত্বপূর্ণ দিবসগুলোকেও হত্যা করতে চেয়েছিল। 7 জুন ইতিহাসের বাঁক বদলের মাহেন্দ্রক্ষণ ছিল বলেও মন্তব্য করেন তিনি। হয়ে ওঠে বাঙালির মুক্তি সনদ, যা পরবর্তীতে জন্ম দেয় 69 এবং 71-এর।
দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিনি। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসের বাক বদলের মাহেন্দ্রক্ষণ ৭ জুন। ৬ দফা হচ্ছে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইল ফলক। স্বাধীনতা বিরোধীরা ৭ মার্চের মতো ৭ জুনকেও নির্বাসনে পাঠায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ হয়ে যায়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্রী, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, ৭ই মার্চ নির্বাসনে এবং ৭ই জুনও নির্বাসিত হয়ে যায়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। একবেলা খাবার জোটাতে পারত না, পরনিচ্ছিন্ন কাপড়, রোগের চিকিৎসা পেত না এবং সব দিক থেকেই বঞ্চিত। অথচ যদি তুলনা করা হয় তো ওই পাকিস্তানে সেখানে যারা বড়লোক ফেডারেল, তারা তো সব ফিউডাল সোসাইটি অর্থাৎ জমিদারি সোসাইটি, তারা ছাড়া পাকিস্তানে যারা ছিল তাদের দেখা যাচ্ছে যে যত রকমের পাকিস্তান নামে রাষ্ট্রটি হওয়ার পর থেকে সব ধরনের সুযোগ সুবিধা তারাই পাচ্ছে। শিক্ষায়, দীক্ষায়, কালচারে সব দিক থেকে ওরা ছিল পিছনে, বাঙালিরা ছিল অগ্রগামী, কিন্তু সেই বাঙালিরাই ছিল বঞ্চিত। এবং বাংলাদেশের মানুষকে এরা একটা, আমি বলবো যে খুবই বাংলাদেশের মানুষের জন্য কিছুই নাই এরকম একটা দৃষ্টিভঙ্গিতে দেখত। আমরা যদি হিসাব করি সেই 1954 সালে 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, সেই সময় একটা ডন পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছিল। দেখানো হয়েছিল যে কিভাবে বাঙালি বৈষম্যের শিকার। আমাদের সেই পাকিস্তানি সামরিক বাহিনীতে এক জেনারেল একজনও ছিল না, মেজর জেনারেল একজনও ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তানি যারা 3 জন জেনারেল, 20 জন মেজর জেনারেল, 34 জন ব্রিগেডিয়ার, কর্নেল 49 জন। আর বাঙালি পূর্ববঙ্গ থেকে সবকিছুই 000। একটা মাত্র কর্নেলের পোস্টে একজন মাত্র প্রমোশন পেয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল 198 জনের মধ্যে বাঙালি মাত্র 2 জন। 590 জন মেজরের মধ্যে বাঙালি মাত্র 10 জন। আর সেনা অফিসার 894-এর মধ্যে বাঙালি ছিল মাত্র 13 জন। নৌবাহিনী অফিসার 593 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 7 জন। আর বিমান বাহিনী অফিসার 640 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 40 জন। এটা গেল সামরিক দিকে। অসামরিক খাতে অর্থাৎ আমাদের প্রশাসনে আমরা যদি দেখি 42 জন সেক্রেটারি, সবই পশ্চিমা, একটা বাঙালিও নাই। বাঙালিরা নাকি উপযুক্তও না। জয়েন্ট সেক্রেটারি 22 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 8 জন। 59 জন ডেপুটি সেক্রেটারি, তার মধ্যে বাঙালি ছিল মাত্র 23 জন। 325 জন সেক্রেটারির মধ্যে মাত্র বাঙালি 50 জন। 3769 জন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, বাঙালি ছিল মাত্র 811 জন। এই বইটা আপনারা একটা সূত্র পাবেন, মাজহারুল ইসলাম সাহেব, অধ্যাপক মাজহারুল ইসলাম সাহেব একটি বই বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থে লিখেছেন।
তার পৃষ্ঠা 50-এ এই সূত্রটা আপনারা পাবেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রশাসনিক কার্যক্রম সবই পশ্চিম পাকিস্তানে। এমনকি আমার নিজের অভিজ্ঞতা বলি, 69 সালে আমি ইটালি যাব আমার স্বামীর কর্মস্থলে, স্বামীর সঙ্গে। যখন বঙ্গবন্ধু জেল থেকে বের হয়েছেন, সব কিছু সুষ্ঠুভাবে চলছে, তখনই আমার যাওয়ার কথা। আমরা কিন্তু এখানে বসে কোনো ভিসা নিতে পারতাম না। করাচিতে পাসপোর্ট বানাতে হবে, করাচিতে যে থেকে ভিসা নিয়ে সেখান থেকেই আন্তর্জাতিক ফ্লাইট পাওয়া যেত। এই পূর্ববঙ্গ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইটও যেত না। একই দেশ, পণ্য আমদানি রপ্তানি হতো লাইসেন্স ছাড়া। এখান থেকে কোনো জিনিস পশ্চিম পাকিস্তানে যাবে না, আর পশ্চিম পাকিস্তান থেকেও কিছু এখানে আসতে পারবে না। আমাদের দেশে পণ্য উৎপাদন করে কাপড়, যেমন রেয়ন মিল ছিল তখন, চন্দ্রকোনা পেপার মিল ছিল, এই কাগজ আমার দেশে আমাদেরই কাঁচা মাল দিয়ে তৈরি হতো। কিন্তু সেই কাগজ পাকিস্তানের দাম কম আর আমাদের এখানে দাম বেশি দিয়ে কিনতে হতো। সোনার দাম পাকিস্তানে কম আর আমাদের পূর্ববঙ্গে অনেক বেশি, তাও কেউ ইচ্ছা মতো আনতে পারবে না, সেখানেও বাধা। এই হলো দেশ। সবথেকে ভয়াবহ অবস্থা হলো 65 সালে পাকিস্তান ভারত যুদ্ধ। সেই যুদ্ধে সবথেকে মজার ব্যাপারটা হলো যে এই যে সেনাবাহিনীতে হোমরা চোমরা, উঁচা লম্বা, বিরাট বিরাট সিনার টান, এই ধরনের বড় বড় অফিসার, কিন্তু পাকিস্তানের লাহোর রক্ষা করেছিল আমাদের বেঙ্গল রেজিমেন্ট, বাঙালি সৈন্যরা সাহসের সাথে এগিয়ে গিয়েছিল। ওই উঁচু লম্বা মোটা মোটা পাকিস্তানিরা ভয়ই লেজ গুটিয়ে যাচ্ছিল। সেখানে যদি আমাদের বাঙালিরা না থাকতো তো লাহোর আর কোনোদিন পাকিস্তানে থাকতোই না, ওটা ইন্ডিয়ারা নিয়ে যেত। আর সেই যুদ্ধে আমরা, এই ভূখণ্ড আমরা সম্পূর্ণ অরক্ষিত। মাত্র একটা ডিভিশন এখানে ছিল, 14 ডিভিশন, তাও সীমিত অফিসার, তাও সেখানে তো বাঙালি অফিসার খুবই কম। কারণ 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তাও তেমন না। তো এইভাবে আমরা বঞ্চনার শিকার। অথচ পাকিস্তানের যত বৈদেশিক মুদ্রা, আমাদের পাট, আমাদের চা, আমাদের সব কিছু বিক্রি করেই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো। আর সব খরচ হতো, 70% খরচ হতো ওই পশ্চিম পাকিস্তানে। তারা মরুভূমিতে ফুল ফুটিয়েছিল, একটার পর একটা রাজধানী। প্রথম রাজধানী হলো তো করাচি, এরপরে রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। 3 দফা খালি রাজধানী পরিবর্তন, আর সব অর্থ কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের অর্জিত টাকা। এমনকি ভারত ভাগ হওয়ার পরে যে সমস্ত কম্পেনসেশনের টাকা এসেছিল, যেমন রেলওয়েতে এবং শিপিংয়ে, বিভিন্ন জায়গায়, আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি, সবই পাকিস্তানে নিয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমলা চোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সবসময় করেছেন। কিন্তু ওই যুদ্ধের পর বাঙালিদের যে অবস্থাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত, এরপরেই কিন্তু তিনি এই 6 দফা দাবি উত্থাপন করলেন। কিন্তু 6 দফা দাবি যখন তিনি পেশ করতে গেলেন তখন তাকে বাধা দেওয়া হলো, এটা দিতে দেওয়া হলো না। তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন, সেটা প্রচার করে দিলেন। তখন তাকে হত্যারও প্রচেষ্টা করা হয়েছিল। তিনি ঢাকা বাংলাদেশে এসে এয়ারপোর্টে প্রথম আবার এটা প্রচার করে পরবর্তীতে 6 দফা ব্যাপকভাবে প্রচার শুরু করলেন। এবং 6 দফার যে পোস্টার,
একটা পোস্টারের কথা বলি, যেমন একটা গরু, তার মুখটা হচ্ছে পূর্ববঙ্গে আর পেছনটা হচ্ছে পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ পূর্ববঙ্গ খাবার টাবার খাওয়ায় আর ওরা দুধ দোয়ায় খায়। এই যে এরকম নানা ধরনের পোস্টার, লিফলেট এবং 6 দফা ব্যাখ্যা দিয়ে, কারণ সেখানে যে সমস্ত 6 দফার উপরে যে দাবিগুলি ছিল, দাবিগুলি সব জায়গায় আছে, যেটা ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, সেখানে প্রদেশগুলি স্বায়ত্তশাসিত হবে, প্রদেশের যে অর্থ উপার্জন হবে এবং যে ট্যাক্স কালেকশন হবে তার একটা অংশ কেন্দ্রে পাঠাবে, কিন্তু বাকিটা নিজেরা ব্যবহার করবে। সেখানে সব এমনকি একটা মিলিটারি একাডেমি হবে, নৌবাহিনীর হেডকোয়ার্টার এই পূর্ববঙ্গে হতে হবে, এবং সব যে মানে প্রত্যেকটা জিনিস বৈষম্যটাকে দূর করার জন্য যা যা সবই এই 6 দফায় তিনি তুলে ধরেছিলেন। আমি জানি না পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে এরকম আছে কিনা, 6 দফা দিলেন ফেব্রুয়ারি মাসে, হাতে সময় খুব কম পেলেন, মার্চ এপ্রিল 2 মাস। এই সময়ের মধ্যে এই 6 দফা বাংলাদেশের মানুষ লুফে নিল। আর এই যে বৈষম্যের চিত্রগুলি দেখানো হতো, মানুষের সেই চেতনাটা আসলো। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব এটা শুধু ঘোষণাই দিলেন না, লিফলেট, প্রচারপত্র, বুকলেট বিভিন্নভাবে সারা বাংলাদেশে সেটা প্রচার, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা এলাকায় তিনি নিজে মিটিং করলেন। 52 দিনের মধ্যে বোধহয় 35টা মিটিং তিনি করেছিলেন। 32 দিনের মধ্যে এক দিনে 3-4টা জায়গায় মিটিং করতেন। আবার সেই সাথে সাথে আওয়ামী লীগ সংগঠনটাও, যেখানে সম্মেলন হয়নি সেখানে সম্মেলনটাও করতেন, এবং সঙ্গে সঙ্গে তিনি সংগঠনটাকে শক্তিশালী করলেন। আর সংগঠন শক্তিশালী করা, আপনারা জানেন যে আমাদের দেশে মানুষ দল ছাড়ে মন্ত্রী হওয়ার জন্য। আর এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের 23শে জুন রোজ গার্ডেনে। যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিব জেলে, কারণ পাকিস্তান নামে রাষ্ট্রটা করার জন্য কিন্তু তিনি সংগ্রাম করেছিলেন। এবং তখন 46 সালে যে ভোট হয় তাতে পশ্চিম পাকিস্তানে কিন্তু মুসলিম লীগ একটা সিটও পায়নি। মুসলিম লীগ মাত্র সিট পেয়েছিল এই পূর্ববঙ্গে, আর পূর্ববঙ্গের সিটেই কিন্তু পাকিস্তানের সৃষ্টি, কিন্তু সেই পূর্ববঙ্গের মানুষই ছিল সব থেকে বঞ্চিত। কাজে এই যে বৈষম্য এবং বারবার যে প্রতারণা বাঙালিদের সাথে, এটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, আমাদের কিছু তো নেতা দালালি করতোই, যাও আমি অত দূর আর অনেকবার গল্প শুনিয়েছি কাজে। আর এখন তো জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ রামচা, এবং সবথেকে বড় কথা সেই ওই যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা, আমি সেটাও কিন্তু ছাপিয়েছি 14টা খণ্ডে। এটা এখানেও রাখা আছে। আমি মনে করি আওয়ামী লীগ যারা করে তাদের কিন্তু এটা পড়া উচিত, জানা উচিত, কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে এই জাতিকে তিনি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। এই যে আমাদের উপর বঞ্চনা, সে বঞ্চনা থেকে এদেশের মানুষকে তিনি মুক্ত করতে চেয়েছিলেন, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। সেই জন্যই তার এই 6 দফা দেওয়া। এবং এই 6 দফার যখন জনসভা করেন, শেষ জনসভাটা করলেন নারায়ণগঞ্জে। যখন ফিরে এলেন সেই দিনই রাত্রেবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। একটার পর মামলা তো দিতই, এক জেলায় মিটিং করে সেখান থেকে আরেক জায়গায় যেতে পারে না, মামলা আবার সেখানে যেয়ে হাজতে ঢোকায়, তারপর আবার জামিন পান, সেখান থেকে আবার আরেক জায়গায়, এইভাবে বোধহয় 8টা জেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরেও কিন্তু তিনি থেমে থাকেননি তার প্রচারণা, এবং তিনি চালিয়ে যান। এরপর যখন গ্রেপ্তার করে তখন আর তিনি মুক্তি পাননি। কাজে সেই সময় 6 দফার জন্য যখন গ্রেপ্তার হন, এটা ছিল 66 সালের মে মাসে। 8ই মে জনসভাটা হয়, তিনি ফিরে আসেন, সাথে সাথে পুলিশ ঘেরাও দেয়, তুলে নিয়ে যায়। রেকর্ডে আছে 9 তারিখে গ্রেপ্তার দেখানো আছে। তো গ্রেপ্তার হওয়াটা এটা খুব স্বাভাবিক, সবসময় উনি তো জেলে বারবারই গ্রেপ্তার করেছে। কিন্তু
সবচেয়ে বড় কথা, তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়, রাষ্ট্রদ্রোহী মামলা। আর সেই মামলায় দেওয়ার পরে 68 সালের 17 তারিখ রাত, অর্থাৎ 18 তারিখেই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে নিয়ে যায় ক্যান্টনমেন্টে। 6 মাস মামলা শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি কোথায় তাকে নিয়ে গেছেন, বেঁচে আছেন কিনা, কি অবস্থা আছেন, আমাদেরকে কিচ্ছু জানতে দেয়নি। যখন প্রথম জুন মাসে মামলা যখন শুরু হলো, এই প্রথম, সেটাও ওই 68 সালে এই কোর্টে উঠলো জুলাই মাসে, তখন আমরা প্রথম কোর্টে দেখলাম আমার বাবাকে এবং জানতে পারলাম যে না, তিনি বেঁচে আছেন। নিজের জীবনে বারবার ঝুঁকি দিয়েছেন। কাদের জন্য? এই বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এই 6 দফা মানুষ এমনভাবে লুফে দিয়েছিল এবং আন্দোলন সংগ্রাম, 7 জুনের যে হরতাল, এই হরতাল করবার জন্য সবচেয়ে সক্রিয় ছিলেন আমার মা। মা তো বড় গেরিলা ছিলেন। আমার মা যে ছাত্র নেতাদের সাথে, আওয়ামী লীগের নেতাদের সাথে দেখা করতেন, আমাদের বাসায় তো সবসময় মানে ইন্টেলিজেন্সের লোক থাকতোই, এটা যেখানেই যেত সেখানেই ছিল। মা কিন্তু সকলের চক্ষু এড়িয়ে এই ছাত্র আন্দোলন গড়ে তোলা, শ্রমিকদের নেতাদের সাথে কথা বলা, আন্দোলন গড়ে তোলে, সব কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে তিনি করেছিলেন। এই 7 জুন এই তেজগাঁর শ্রমিক নেতা মনু মিয়া আদমজি থেকে মিছিল করে শ্রমিকরা চলে এসেছিল, সেখানে গুলি চালানো হয়, 11 জন মানুষ মৃত্যুবরণ করে। 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত নেপালে পালিয়ে থাকা সিয়ামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ভারতের সিআইডি। সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিচার ভারত, বাংলাদেশ যে কোনো দেশেই হতে পারে, এতে আইনি জটিলতা নেই। আমরা যতটুকু জেনেছি, আপনারাও জানেন যে ইন্ডিয়ার যে কলকাতা সিআইডি, তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হকের খানের সভাপতিত্বে 6:45 বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক শুরু হবে। বৈঠকে চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদুল আজহার দিন ঘোষণা হবে। এছাড়া দেশের আকাশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাল টাকা শনাক্তের মেশিন বসানো হবে বলেও জানান তিনি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কমিশনার জানান, অজ্ঞান পার্টি ঠেকাতে সাদা পোশাকের গোয়েন্দা ছাড়াও হাটে ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি। এবার 2 সিটি মিলিয়ে 19টি হাট বসবে রাজধানীতে। ইতোমধ্যে ইজারাদার নিয়োগ সহ হাটগুলো প্রস্তুত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সারা দেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করবে রাজধানীতে। কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার সকালে সেগুলো তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ডিএমপি কমিশনার। সকল নিরাপত্তার জন্য একটি সমন্বয় সভা করেছি। অনুমোদন ছাড়া স্থানে হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখগুলোতে থাকবে বিশেষ পুলিশি টহল। প্রত্যেকটি প্রবেশ পথ, শহরের সেই প্রবেশ পথে আমাদের পুলিশ প্রহরা থাকবে। হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে, সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিকৃত টাকা নিয়ে গরুর মালিক এখান থেকে চলে যাবেন
সেটির নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। সব হাটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, থাকবে সাদা পোশাকের গোয়েন্দারা, জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর পাশাপাশি থাকবে ড্রোন পেট্রোলিং। ডিএমপি কমিশনার জানান, অজ্ঞান পার্টি ও মলম পার্টি ঠেকাতে 24 ঘন্টা মনিটরিং এর পাশাপাশি থাকবে সচেতনতামূলক প্রচারণা। ইউনিফর্ম পুলিশ, সিভিল পুলিশ থাকবে। এছাড়া ড্রোন পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে, সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে। নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় পশুর হাট বসালে কিংবা ট্রাক থেকে নামালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর হাটে বেড়েছে কাটারি, জিরাশাল ও গোল্ডেন আতপ সহ বিভিন্ন ধানের সরবরাহ। এতে 50 থেকে 70 টাকা পর্যন্ত কমেছে ধানের দর। ব্যবসায়ীরা বলছেন, বাজেট ঘোষণার পর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হিসেব কষে ধান কিনছেন, যে কারণে প্রভাব পড়ছে বাজারে। চাষিদের অভিযোগ, তাদের ঠকিয়ে মুনাফা করছে ব্যবসায়ীরা। সামনে ঈদুল আজহা, তাই বাড়তি লাভের আশায় ধান নিয়ে হাটে আসেন চাষিরা। চলতি সপ্তাহে নওগাঁর প্রান্তিক হাটগুলোতে বেড়েছে ধানের সরবরাহ। চাষি আর ব্যবসায়ীর দর কষাকষিতে ধান বেচাকেনায় জমজমাট নওগাঁর সরস্বতীপুর হাট। গেল কদিনের চেয়ে এ হাটে জিরা, কাটারি, আটাশ, বৃধান 90 জাতের ধানের সরবরাহ বেড়েছে। ধানের বাড়তি যোগানে মনপ্রতি 60 থেকে 70 টাকা দর কমায় হতাশ চাষিরা। তাদের অভিযোগ, সার, কীটনাশক সহ নানা কৃষি উপকরণের দর দফায় দফায় বাড়ছে আর হাটে তোলা ধানের দর কমছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। সার, ওষুধ, হাল, পাট সব দাম বেশি, অথচ আমরা আবাদ করে লাভ করতে পারতেছি না। বিষের বোতলের দাম যেটা ছিল 500, সেটা দাম করছে 1500, 700, 900 নিচে কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। এই ধানে প্রথমে কাঁচা বিক্রি করছে আপনার 1300, 1200, 1250, কিন্তু শুকনা ধানে এখন বিক্রি হচ্ছে 1100, 1150। হাটে ধানের যোগান দেখে দর নির্ধারণ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, বাজেট ঘোষণার পর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হিসেব কষে ধান কিনছেন, এতে প্রভাব পড়েছে হাটে। কাটারি ধান মোটামুটি 1180 থেকে 1220 টাকা পর্যন্ত, আর যেটা মিনিকেট বা জিরা ধান বলে মার্কেটে, এই ধানটা হলো 1200 থেকে 1240 টাকা পর্যন্ত। চলতি বুড়ো মৌসুমে জেলায় প্রায় 12.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে বলে জানায় কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। Kai Aluminium. Better is now the best. দেশের বাইরের খবর। এবার বোমা ফাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী ও অমিত শাহর বিরুদ্ধে শেয়ার বাজার থেকে 30 লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ তুলেছেন তিনি। বলেন, লোকসভা নির্বাচন ঘিরে এ যাবৎকালের সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এদিকে সরকার গঠনে দিল্লিতে আবারও শরিকদের সঙ্গে বৈঠক করে বিজেপি। সেখানে জোট প্রধান করা হয় নরেন্দ্র মোদীকে। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত 10 বছরের মধ্যে নানামুখী চাপে নরেন্দ্র মোদীর বিজেপি। সমর্থকদের অভিযোগ, দলের শীর্ষ নেতাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ফলাফল বিপর্যয়, আর এজন্য নেতারাও একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। রোববার নতুন সরকারের শপথের আগেই গেরুয়া শিবিরে অস্বস্তি। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছেন বিজেপি শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সরকার গঠনে তারাই একমাত্র ভরসা, আর এই সুযোগে যোগ বুঝে কূপ মারছেন বারবার দল পাল্টানো বিহার ও অন্ধ্রপ্রদেশের এই দুই নেতা। নয়াদিল্লিতে দাবি দেওয়া নিয়ে বৈঠকও করেছেন মোদীর সঙ্গে। ভারতের গণমাধ্যম বলছে, শুক্রবার আবারও বৈঠকে বসছেন। প্রশ্ন উঠেছে, বাধাটা কোথায়? চলমান পরিস্থিতির মধ্যে এদিন এনডিএ জোটের বিজয়ী সব প্রার্থীকে জরুরি তলব করা হয় দিল্লিতে। সবাইকে নিয়ে আলোচনার পর নরেন্দ্র মোদীকে জোটের নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন। যদিও নেতৃত্ব দিবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের, যদিও এখনো নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল। এদিকে ভারতের লোকসভা নির্বাচন ঘিরে যাবৎকালে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। বিনিয়োগকারীরা 30 লাখ কোটি রুপি হারিয়েছেন দাবি করে এই কেলেঙ্কারির সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবিও করেছেন রাহুল। রাহানুল রানা, সময় সংবাদ। এবার খেলার খবর।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। ডালাসে সাম্প্রতিক বাজে ফর্মের বৃত্ত ভাঙার প্রত্যয় অধিনায়ক নাজমুল শান্তর। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও নতুন শুরু করতে চায় পুরো দল। উইকেটের আচরণ নিয়েও খুব একটা ভাবছেন না অধিনায়ক। অন্যদিকে বাজেভাবে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা তাকিয়ে আছে এ ম্যাচের দিকে। টাইগারদের শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা থাকায় জয়ের প্রত্যাশা করছে লঙ্কানরা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আমার ঠিক পেছনে শ্রীলঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করা বাংলাদেশ একটা রীতিতে পরিণত করেছে, কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় 1 ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে। এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে, তবে এবার কিছুটা ব্যতিক্রম। দুদলই যাচ্ছে বাজে সময়ের মধ্য দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে। দুদলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর সঙ্গে সমালোচনার জবাব দেয়ারও। টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বলেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই 100% দিচ্ছে। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাঁধার নামে পরিণত হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। I think we have played good cricket against Bangladesh in the recent past, so we have that confidence and momentum going to this game. শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড 16 দেখায় 5 জয় বাংলাদেশের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসবের আমেজ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। ম্যাচের আগে ডালাসের ভেন্যু গ্র্যান্ড পেরি স্টেডিয়াম ঘুরে তাদের সঙ্গে কথা বলেছেন লস্কর আল মামুন। ক্রিকেটটা বাঙালির রক্তে মিশে আছে। মার্কিন মূলকে 22 গজের খেলা অপরিচিত হলেও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখনও লাল সবুজের জার্সিতে শেকড়ের টান ঠিকই খুঁজে। এবার সেই বিদেশ বিভুঁয়ে টাইগারদের কাছ থেকে দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে উল্লেখযোগ্য বাংলাদেশি হাজির হয়েছেন ভেন্যু ডালাসে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা আমরা দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি। আমি অলরেডি বলেছি এবং এখানে একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে। বাংলাদেশ জয়ের মাধ্যমে এই ডালাস টেক্সাস গ্র্যান্ড প্রি থেকে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এবং আমরা অতি আশাবাদ যে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। দলের সাম্প্রতিক পারফরমেন্স যেমনই হোক না কেন, ডালাসে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রবাসীরা। ডালাসে হচ্ছে খুব বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, তার পক্ষে থেকে সবাই আমাদের টিমকে সাপোর্ট করবে, সেজন্য সেটা নিয়ে আমরা খুবই খুশি। যুক্তরাষ্ট্রে প্রায় দিন 20 ধরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ সহ 4 টি-20তে মাঠে নামলেও ডালাসে এটাই হবে টাইগারদের প্রথম খেলার অভিজ্ঞতা। খেলা দেখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে খেলবে পরবর্তী রাউন্ডে। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড পেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু করিডোরে আসবেন। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এ বছর, এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। বাজেট নিয়ে হঠাৎ সিপিডির ইউটার্ন। বিশাল না করে সংযত বরাদ্দে সরকারের বন্দনা। শিক্ষা স্বাস্থ্য খাতে গুরুত্ব দেয়ায় সাধুবাদ। এবং পূর্ব বাংলার টাকা দিয়ে চলত পশ্চিম পাকিস্তান, তারপরও শোষণ বঞ্চনার শিকার হন বাঙালিরা। 6 দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এই ছিল সময় সংবাদের বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।